আসসালামু আলাইকুম। আমার পাকঘরের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের সাথে আছে জনাব মোহাম্মদ ওসমান স্যার, এবং আমরা কথা বলবো প্রাইমারির নতুন সার্কুলার কবে আসতে পারে, এবং প্রাইমারির নতুন সার্কুলার অনুযায়ী পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে এবং কোটা পদ্ধতি কেমন হতে পারে, এই সব বিষয়গুলো নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা স্যার, এই যে নতুন সার্কুলার স্যার, তৃতীয় ধাপের যে ঝামেলাটা ছিল সেটা চলে গেছে এবং নতুন সার্কুলার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্যার, এটা কতদিনের মধ্যে আসতে পারে? উম, আমরা গত কয়েকদিনে মাননীয় প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিকের ডিজি মহোদয়ের কথাবার্তা থেকে এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য থেকে আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই এটা চলে আসবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু ঠিক এক্সাক্ট তারিখটা এটা আমরা আশা করতেছি। এখন তো মার্চ, আমরা আরো আগেই বলছিলাম, আমরা শুরু থেকেই, আমরা যখন প্রাথমিকের তৃতীয় ধাপগুলো নিয়ে যখন ভিডিও করি, হুম, হুম, হুম। তুমি তো একদম শুরু থেকেই ছিলা। এক্স্যাক্টলি স্যার। তো তখন থেকে আমরা বলেছিলাম যে ইতিমধ্যে প্রাথমিকে অনেক আম, আহ, পদ খালি আছে এবং প্রতিনিয়ত পদ খালি খালি হচ্ছে, হচ্ছে। এবং খুব বড় একটা নিয়োগ আমরা আশা করছি। জি স্যার। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি তৃতীয় ধাপের যে আইনি জটিলতা সেটা যদি মিটে যায়, তাহলে আমরা মোটামুটি 1-1.5 মাসের মধ্যে সার্কুলার পেয়ে যাব। 1-1.5 মাস 2 মাস। তো সেই হিসেবে আমরা আশাবাদী যে মার্চ, এখন যেহেতু পবিত্র মাহে রমাদান মাস চলতেছে। চলতেছে, তো পবিত্র রমজান শেষে আমরা এপ্রিল হয়ে যাবে। তো আমরা আশাবাদী এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে না হলেও মেতে আমরা আশাবাদী যে সার্কুলার ইনশাল্লাহ আমরা পেয়ে যেতে পারি। পাওয়ার সম্ভাবনা আছে। খুব বড় একটা সার্কুলার হবে, খুব বড় বড় স্যার, অবশ্যই স্যার, বড় সার্কুলার, বড় সম্ভাবনা। বড় আরো সম্ভাবনা। স্যার কোটা নাই এবার, এই তো 93% এই তো মেধায়। সেগুলো নিয়ে আমরা আজকে তো ধারাবাহিক। দেখা গেছে এবার যদি একটা চাকরি না হয় স্যার, সত্যি আসলে সত্যি কিছু বলার নেই। দোষ দেওয়ার আর কোনো কিছুই থাকবে না। থাকবে না। তো যাই হোক স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে স্যার? আগের মতোই কি প্রিলিমিনারি, ওই যেটা রিটেন বলো, ওইটাই কি থাকতেছে, নাকি আবার রিটেন অ্যাড হচ্ছে নতুন করে? আচ্ছা, হ্যাঁ, আবার এটা খুব চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুব, মানে অনেকেই আমাকে হ্যাঁ, আমাদের পেজে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক জিজ্ঞেস করে করেছেন থাকে। যে পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে। তো মতো কথা হচ্ছে যে আবির, এই ধরনের নিয়োগগুলো অনেক বড় একটা নিয়োগ থাকে। প্রাইমারি নিয়োগগুলো সাধারণত 20,000 প্লাস হয়ে থাকে। তো এখন এই যে নিয়োগ যেটা সামনে আসতেছে, তা আমরা সেইখানেও আশা করতেছি যে মোটামুটি আম, হয়তো 30 বা 40, ওইখানে যে তোমার শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের পদগুলোকে নিয়ে আমরা ধারণা করছি যে মোটামুটি 35 থেকে 40 হাজারের মতো নিয়োগ আচ্ছা, সাউন্ডস গুড। আসবে। তো এত বড় ধরনের নিয়োগ, এই ধরনের নিয়োগগুলোতে পরীক্ষা পদ্ধতি সাধারণত দেখা যায় যে বাছাই হিসেবে, ঠিক বাছাই প্রাথমিকের যেটা এমসিকিউ, যেটাকে লিখিত পরীক্ষা বলি আমরা, অর্থাৎ আমার মতে পরীক্ষা পদ্ধতিটা ওরকম এমসিকিউই থাকবে। এখন মার্কসটা কি করে সেটা নিয়ে একটু হতে পারে, কারণ হ্যাঁ, হ্যাঁ, কারণ ইতিমধ্যে আমরা দেখতেছি যে, আমরা আরেকটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো যে প্রাথমিকের প্রধান শিক্ষক মহোদয় ওনাদের বেতন গ্রেড আপগ্রেড হওয়ার আপিল বিভাগের 4 দিন আগে আপিল বিভাগের যে রায়, একটা যুগান্তকারী রায়, সেটা প্রকাশিত হলো। সেক্ষেত্রে এখন সহকারী শিক্ষকদের গ্রেড যদি উত্তীর্ণ হয়, মানে গ্রেড যদি ওঠে 12 গ্রেডে যদি তারা চলে আসেন, তাহলে সেক্ষেত্রে সেটা দ্বিতীয় শ্রেণীর। তো সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি পিএসসির কাছে যাওয়ার কারণ, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাংলাদেশে নিয়োগ কর্তৃপক্ষ হচ্ছেন পিএসসি পিএসসি। তো সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কি কি রকম রকম হতে হতে পারে? পারে। তবে আমার মতে মানে এত বড় নিয়োগের এটা যেখানে আপাতত পিএসসিতে যাওয়ার সম্ভাবনাটা একটু কম আমার মতে, কারণ তাদের গ্রেডটা এখন পর্যন্ত উন্নীত উন্নীত হয়নি হয়নি। হয়নি তো সেক্ষেত্রে এটা যদি অধিদপ্তরের কাছে থাকে, এত বড় নিয়োগ, অধিদপ্তর যদি আলাদাভাবে লিখিত পরীক্ষা বলতে আমরা যেটা বুঝি, যদি সেটা যদি নিতে চান, তাহলে এটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক বড় আয়োজনের ব্যাপার। ওই স্যার, ওই কাঠামো তো থাকতে হ্যাঁ, হবে। সেই ক্ষেত্রে আমি মোটামুটি তোমার একদম 95% আমি নিশ্চিত, বা 95% আমার মনে হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি আমাদের আগে যেটা আছে সেটাই থাকবে। অর্থাৎ গতবার তো 75-এ হয়েছে জি স্যার। লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা আমরা যেটাকে বলতেছি। হয়তো এইখানে এটাকে বাড়িয়ে আমরা এমনটা শুনতে পাচ্ছি যে ভাইবার মার্কসটাকে আরেকটুকু কমানোর জন্য, অর্থাৎ আগে যেরকম 20 ছিল সেরকম 20-এ নিয়ে আসার জন্য। তাহলে টোটাল নিয়োগ পরীক্ষাটাকে যদি 100 মার্কের ধরা হয়, তাহলে ওইখানে ওইটা 80 মার্কের হবে, আর ভাইভাতে 25 মার্কের থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা মোটামুটি নিশ্চিত যে পরীক্ষা পদ্ধতি
পরিবর্তন হচ্ছে না, যেটা হতে পারে মার্কসের পরিবর্তন হতে পারে। একটু হেরফেরে আর লিখিত পরীক্ষা বলতে আমরা যেটা বুঝি, মানে রিটেন বলতে যেটা বুঝি, সেটা হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। লিখিত পরীক্ষা আগেও যেটা হয়েছে এমসিকিউ যেরকম, ঠিক ওরকমটাই হবে এটা। এক্স্যাক্টলি স্যার। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে এরকম স্যার, কোঠা পদ্ধতি, স্যার কোঠা পদ্ধতির যে স্যার কিরকম আগের মতোই থাকবে নাকি প্রাথমিকের নীতিমালা যে বিধিমালা আছে ওটা পরিবর্তন হবে, কিরকম হবে স্যার? হবে হবে। আচ্ছা, আমি খুব মানে একটা প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি আমরা, এবং অনেকেই ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, পক্ষে বলেছেন বা বিপক্ষে বলেছেন, অনেকে যুক্তি দিয়ে বলেছেন, অনেকে গায়ের জোর দিয়ে বলেছেন, অনেকে আবার মুখের ভাষা দিয়েও বলেছেন। তো যেভাবেই বলুন না কেন, দেখো আমরা একজন আইনের ছাত্র হিসেবে এবং একই সাথে যেহেতু সরকারি চাকরি করি, সরকারি চাকরির বিধিমালা বা এগুলো মোটামুটি কম বেশি পড়তে হয়েছে বা জানতে হয়েছে। তো সেখানে আমরা যেটা বলেছিলাম যে আইনি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ব্যাখ্যাকারী হচ্ছেন আদালত, সর্বোচ্চ আদালত। তো আলটিমেটলি দেখো, আমরা যেরকমটা বলেছিলাম, মাননীয় আপিল বিভাগ কিন্তু সর্বোচ্চ রায়ে তাদের সেই বিষয়টাই কিন্তু তারা সামনে নিয়ে এসেছে। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে প্রাথমিকের নিয়োগের আগে, নতুন নিয়োগের আগে বিধিমালা অটো পরিবর্তন হয়ে যাবে না, যে এই যে জায়গাটুকুই আমরা বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সম্মানিত দর্শক যারা ছিলেন বা আমাদের ভিউয়ার বা আমাদের সাবস্ক্রাইবার যারা ছিলেন, অনেকে এই বিষয়টা বুঝতে চান যে মেনে নিতে পারেন যে অটো পরিবর্তন হবে কিনা। যে পরিপত্রটা জারি করা হলো আগস্টে, জুলাইতে, সেই পরিপত্রর ভিত্তিতে কি এটা কি মানে অটোমেটিক্যালি কি বিধি পরিবর্তন হয়ে যাবে না? একটা পরিপত্র বিধিকে পরিবর্তন করতে পারে না। তো সেক্ষেত্রে প্রাথমিক নিয়োগ যে বিধিমালা আছে সেই নিয়োগ বিধিমালাটা পরিবর্তন করতে হবে। তবে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় প্রাথমিকের ডিজি মহোদয়, ওনাদের কথাবার্তাতে আমরা যেটা বুঝলাম যে ওনারা বিধি পরিবর্তন করবেন, সেই লক্ষ্যে তারা কাজও শুরু করেছেন। তবে এইখানে যে আমাদের মানে যে মহামান্য হাইকোর্ট আপিল বিভাগের যে রায়টা ছিল 93.7%, 93% প্লাস 7%, অর্থাৎ 93 হচ্ছে সাধারণ আর 7% হচ্ছে কোঠা। তো তারা যেটা বলছেন, তারা এই ফ্রেম ওয়ার্কেই থাকবেন। সেখানে মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি বলেছিলেন যে বিজ্ঞান শিক্ষকদের জন্য বা বিজ্ঞান বিষয়ের জন্য তারা 20% কোঠা রাখতে চান, এরকম একটা প্রস্তাবনার কথা তিনি বলেছেন। কিন্তু ওভারঅল তোমার বিধিমালা পরিবর্তন হলো আমরা ধারণা করতে পারতেছি, বা আমরা মোটামুটি এইটুকু ধারণা করতে পারতেছি 93% জেনারেল কোটা এবং 7% মানে 93% মেধা কোটা, 7% সংরক্ষিত যে কোঠা আছে সেই কোঠাগুলো থাকবে। এর বাইরে যে কোঠাগুলো ছিল সেই কোঠাগুলো খুব সম্ভবত থাকবে না। আর 20% যেটা কোটা, সেটা হচ্ছে মন্ত্রণালয় বা অধিদপ্তরের সিদ্ধান্ত। তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে 20% কোটা হয়তোবা বিজ্ঞানের জন্য আসতে পারে। তো স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের আমি একটু এই ফাঁকে তোমাকে একটু থামাবো, যেটা যে তুমি একদম শুরুতেই বলছিলা যে এবার দোষ দেবেন কাকে। তো বাঙালির এইটা স্যার আমিও একটু বলতাম স্যার, যে আমাদের হাত হচ্ছে কয়টা? দুইটা, কিন্তু বাঙালির 3 নম্বর হাত কি? অজুহাত। তো এই মানে বিষয়টা হচ্ছে যে এখন যে নতুন সার্কুলার আসতেছে, নতুন পরীক্ষা পদ্ধতি নতুন হয় না, অথবা নিয়োগ বিধিগুলো পরিবর্তন হচ্ছে। তো এবং পরীক্ষাগুলো আমরা আশা করতেছি যে যথেষ্ট স্বচ্ছতার সাথে হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি একটি চাকরি নিশ্চিত না করতে পারেন, সেক্ষেত্রে এখন দোষ দেব, অজুহাতটা কি দেখাবো? ঠিক আছে? এবং আমি সবসময় বলি, আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি যেটা, সেটা হচ্ছে যে একজন বুদ্ধিমান লোক বর্ষা শুরু হওয়ার আগে তার ঘরের চালা ঠিক। যেহেতু আমি একদম গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, তা আমরা যেটা দেখতাম যে শীতের সময় মানে আমরা বলি নাড়া, যেটাকে মানে বইয়ের ভাষায় বলে খড়, আমরা বলি নাড়া। এই নাড়া দিয়ে তারা ঘর ছাইতেন, মানে ঘরের চালাগুলোকে মেরামত করতেন শীতের সময়। তো এখন বিষয়টা হচ্ছে যে সার্কুলার আসার আগেই যারা প্রস্তুতি নিচ্ছেন আমাদের সাথে বা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যারা প্রস্তুতি নিচ্ছেন, সার্কুলার পাওয়ার পর যিনি প্রস্তুতি নিবেন, তাহলে দুজনের ভেতরে তো ব্যবধান কিছুটা না হলেও তো থাকবে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনারা যারা একটি প্রাইমারি চাকরি নিশ্চিত করতে চান, যেহেতু অনেক বড় সার্কুলার, এবং এই সার্কুলারের পরে খুব সম্ভবত, যেহেতু একটা বড় সার্কুলারের পরে একটু সময় লাগে আর একটা সার্কুলার আসতে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখন থেকে প্রস্তুতি শুরু না করেন, তাহলে হয়তোবা আপনারা আপনাদের সেই স্বপ্নটাকে ছুঁতে পারবেন না।
তো সেক্ষেত্রে প্রস্তুতি শুরু করুন, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, বিভিন্ন সময় আমরা আমাদের প্রোগ্রামগুলো দেখানোর চেষ্টা করেছি যে আমাদের একটাই কথা, আপনার চাকরি পাওয়ার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা আপনাদেরকে পড়াবো, ঠিক ততটুকুই আমরা মানে আপনারা আমাদের কাছ থেকে নেবেন, এর বেশি কিছু নেওয়ার দরকার নেই। জি স্যার, আপনার কথাটাকে আমি একটু স্যার ইলাবোরেট করি। স্যার আমি নিজেই স্যার বাংলাদেশের বিভিন্ন কোচিং এ পড়াশোনা করছি, তো আমার মনোভাবটা এরকম থাকতো যে আমি কোচিং এ যাই হয়তো বা অনেক কিছু শিখবো, অনেক রিসার্চ করব, অনেক কিছু জানবো। আসলে স্যার ব্যাপারটা কিন্তু এমন না। কোচিং কাজটা করে এইটা যে হচ্ছে আপনার পরীক্ষার হলে কিভাবে আপনি উত্তর করবেন, কতটুকু লাগবে, পাস করা লাগবে ভাই। আপনার তো পিএইচডির জন্য কোচিং না। এই মেন্টালিটিটা স্যার হচ্ছে এখান থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। তো দেখা গেছে স্যার এই চিন্তা ভাবনা থেকে আমরা আমাদের কোর্সগুলো রান করতেছি যে একজন স্টুডেন্ট কিভাবে তার হচ্ছে সম্পূর্ণটা ব্যবহার করে, মানে বেশি পড়াশোনার দরকার নাই, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াশোনা করে কিভাবে স্যার এফোর্টটা দিয়ে আসতে পারবে 100% স্যার। ওই টেকনিকগুলো আমরা আমাদের তোমার সাথে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি যেটা চাই যে একটা সার্কুলারে 40,000 সার্কুলার হবে, আমার প্রথম দ্বিতীয় হওয়ার দরকার নেই। আমি চাই 40,000-এর মধ্যে থেকে 40,000তম হয়ে যেন আমার চাকরিটা হয়। এক্স্যাক্টলি স্যার, এইটাই আমার কথা। আপনি 40,000তম হন, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর আমি মানে এই সেম পরামর্শটা আপনাদের কাছে থাকবে, মানে পরামর্শ বলেন বা অনুরোধ বলেন, এই পরামর্শটা বা অনুরোধটাই আপনাদের কাছে থাকবে। আপনারা প্রয়োজনে 700তম হন, প্রথম দ্বিতীয় হওয়ার দরকার নেই, আপনার চাকরিটা যেন হয়। এটাই আমাদের কথা, এইটাই। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।